এই লাইট হাউস পাহারা দিতে আপনাকে বছরে প্রায় 25 কোটি টাকা দেওয়া হবে। ক্রেতা পেতে খুব ইচ্ছা করছে, আরও অফ্রান্ত সুযোগ সুবিধাও আছে। থাকবে না কোনো বস, আপনি সম্পূর্ণ একা নিজের ইচ্ছামতো ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা মন চাই তা করতে পারবেন। আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা যে এই লাইট হাউসের বাতিটা ঠিকঠাকভাবে জ্বলছে কিনা, কখনো বন্ধ হয়ে গেলে আবারও অন করে দিবেন, বেশ এতটুকুই। আপনাকে আর কিছুই করতে হবে না, সারাদিন শুধু পায়ের উপর পা তুলে ঘুমিয়ে থাকবেন। কিন্তু মজার ব্যাপার হলো, এত সুযোগ সুবিধা থাকার পরও এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম একটা কাজ। কারণ এই লাইট হাউস ঠিক সমুদ্রের মাঝে স্থাপন করা হয়। এখানে থাকা অবস্থায় আপনি কারো সাথে যোগাযোগ করতে পারবেন না। একাকিত্ব আপনাকে সবসময় ঘিরে থাকবে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রায় সময় এখানে বেশ বড় বড় ঝড় হয়। সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রের পানি এসব টাওয়ারের উপরে উপচে পড়ে। এমনকি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে। আরও কি মহাবিপদ এখানে পেতে থাকে তা একটু পরেই জানতে পারবেন। এখন হয়তো এসব দেখে আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে, এই লাইট হাউস সমুদ্রের মাঝখানে কেন তৈরি করা হয়েছে, এর কাজই বা কি, আর কেনই বা এই লাইট হাউসের উপর সবসময় নজর রাখতে হয়। কেন এই লাইট কখনো বন্ধ করা যায় না? রহস্যময় এই লাইট হাউসের অদ্যপ্রান্ত জানতে হলে আমাদেরকে কয়েকশো বছর পিছনে ফিরে যেতে হবে। তখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি, আর না ছিল কোনো যানবাহন বা আকাশপথ। তাই বিশাল এই লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানিপথ। সেই সময় কেম্পট মারিয়াস নামের একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পাড়ি দিতে পারার জন্য বেশ বিখ্যাত ছিলেন। তো তিনি একবার সমুদ্রের মাঝে খুঁটখুঁটে অন্ধকারে একটা জায়গা পাড়ি দিচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে। সেই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে, যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায়, পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয় জাহাজটা। এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মার্জিয়ার্স এর সমাধান খুঁজতে থাকেন। তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যে এই ধরনের সমস্যা থেকে আগে থেকেই জাহাজের নাবিকদের সাবধান করতে পারবে। কিন্তু এখানেই মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি 7টা মহাদেশের সমস্ত ভূমি একত্র করা হয়, তবুও প্রশান্ত মহাসাগরের আয়তন বেশি থাকবে। হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করত, তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছুর সম্পর্কেই কোনো ধারণা থাকতো না। এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও তাদের কোনো আইডিয়া ছিল না। সেই সময় পথ নির্দেশনের জন্য কোনো রকম প্রযুক্তি তো ছিলই না, যেটা তাদের রাস্তা চিনতে সাহায্য করতে পারত। মূলত সেই সময় নাবিকদের সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিকে কিংবা চাঁদ তারার উপর নির্ভর করে চলতে হতো। আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য চলতি পথে বাড়তি আরো 2-1টা উটকো ঝামেলা এসে জড়ো হতো, যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল। একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। পুরো আকাশ ছেয়ে যায় কালো আকাশে, সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায়, যার কারণে প্রচন্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয় তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে। তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না, না ছিল পানি, না ছিল কোনো খাবার। ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। তারা সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও পানির অভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল। এমনকি অনেক নাবিক মারাও গিয়েছিল। এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরের দেখা পায়। এরপর মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয়। মিশরের ভূমধ্য সাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া। সেই সময় সেখানকার শাসক ছিলেন টলমির দ্য সেকেন্ড ফিলাডেলফিয়া। কিন্তু এই রাজ্যের জন্য সেই সময়ের সবচেয়ে বড় ওই সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন। আপনিও যদি এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এই শহরের মধ্যে প্রবেশের জন্য এই জায়গাটা দিয়ে যাতায়াত করতে হতো। আর এই জায়গাটার আশপাশে অনেক বড় বড় পাথর ছিল। এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখন এই রাস্তা দিয়ে পার হতো, তখন খুব সহজেই পাথরগুলোর সাথে জাহাজগুলোর ধাক্কা লাগতো। আর এর ফলে কখনো কখনো এসব জাহাজগুলো ডুবে যেত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো।
তাই দিন দিন বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে পড়তে থাকে। টলমি তখন তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময়ে সবচেয়ে বিখ্যাত আর্কিটাক্ট সাস্টাসাস অফ ডিনিসের কাছে ছুটে যান। তার কাছে এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন। দুইজন মিলে তখন একটা আইডিয়া বের করেন। পানির উপরে তারা এমন একটা দুর্গ গড়ে তুলবেন যার উপরে থাকা আলোক রশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে। সেই সাথে এটা পানির নিচে থাকা পাথরগুলোর ব্যাপারে আগে থেকেই সাবধান করতে থাকবে। সেই পরিকল্পনা অনুযায়ী সস্তাসাস কাজ শুরু করে দেয়। কিন্তু তখনও তিনি ভাবতে পারেনি যে তিনি যা করতে চলেছেন সেটা এক সময় পুরো পৃথিবীর অন্যতম একটা সৃষ্টি হয়ে উঠবে, যা পুরো পৃথিবীতে আলেকজান্দ্রিয়া বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে। আলেকজান্দ্রিয়ার সেই বাতিঘরের উচ্চতা ছিল 384 ফুট। এর পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। এই লাইট হাউসের মাথার উপর সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকত, যার জন্য সব সময় এখানে তেল আর কাঠের যোগান দিতে হতো। এমনকি এই বাতিঘরকে পরবর্তীতে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হিসাবেও স্বীকৃতি দেওয়া হয়। শুধুমাত্র এই উচ্চতার জন্যই এটা বিখ্যাত ছিল না, সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন। মূলত সস্তাসাস সেই সময় আলোর রশ্মি বা তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য আয়না আর লেন্স দিয়ে একটা ডিজাইন তৈরি করে। এই বাতিঘরের আলো অনেক দূরে থাকা জাহাজের নাবিকদের পথ দেখাতে পারে। তো সেই সময় কাঁদতে যখন এই বাতিঘর বা লাইট হাউসের নির্মাণ খবর ছড়িয়ে পড়ে, তখন নাবিকেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এখন আর আলেকজান্দ্রিয়া আসার পথে তাদের আর পথ ভুল হবে না, পাথরের আঘাতে জাহাজ ভেঙে যাবে না। এভাবেই বাতিঘরের আইডিয়াটা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। যদিও প্রথমে এই বাতিঘরের ব্যবহার সমুদ্রের মাঝে শুধুমাত্র জাহাজ সাবধানে চলাফেরার জন্যই তৈরি করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজের সংখ্যা যখন বাড়তে থাকলো, তখন সমুদ্রে যেসব জায়গাগুলোই পাথরের উচ্চতা সমুদ্রের পানির উচ্চতার কাছাকাছি কিংবা যেখানে অনেক বেশি পাথর থাকে, যেগুলোর সাথে খুব সহজেই জাহাজের ধাক্কা লাগতে পারে, সেসব জায়গাগুলোতে তখন বাতিঘর বা লাইট হাউস তৈরি হওয়া শুরু হয়। যদিও প্রথম দিকে লাইট হাউস সব সময় আগুন জ্বালানো হতো, কিন্তু এটা ঠিক ততটাও ভালো আইডিয়া ছিল না, কারণ এর জন্য সব সময় কয়লা বা জ্বালানি কাঠের যোগান রাখতে হতো। তখন অবশ্য এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর মোমবাতি বা ল্যাম্পের ব্যবহার করা হয়েছিল, কিন্তু আগুনের আলোর রশ্মিতে আর খুব বেশি দূর যেতে পারত না। ঠিক তখনই আবিষ্কার করা হয় বৈদ্যুতিক ভালভের। লাইট হাউসগুলোতে আগুনের পরিবর্তে বৈদ্যুতিক ভালভ ব্যবহার করা হয়, কিন্তু তারপরও এই আলো খুব বেশি দূর যেতে পারতো না। এর কারণ হলো লেন্সগুলোকে ভালভের পিছনে লাগানো হতো। তখন সেই সময়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেন যদি লেন্সগুলোকে লাইটের সামনে বসানো হয় তাহলে আলো আরো বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারবে। কিন্তু সেই লেন্সগুলোতে বেশ সমস্যা ছিল, কারণ তখনকার লেন্সগুলো ছিল খুবই মোটা। আর ঠিক তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী ফেন্সলেফ তার বিশেষ এক ধরনের লেন্স আবিষ্কার করেন। তার বানানো এক বিশেষ লেন্সের মধ্যে দিয়ে আসা সমস্ত আলো সরাসরি গিয়ে একটা পয়েন্টে মিলিত হতো, যার ফলে আলো খুব সহজেই নির্দিষ্ট একটা পয়েন্টে অনেক দূর পর্যন্ত পাঠানো যেত। বর্তমান সময়ে প্রায় সব লাইট হাউসগুলোতে ফ্রেসনেলের সেই লেন্স ব্যবহার করা হয়। লেন্সের এই আবিষ্কার লাইট হাউসকে এক নতুন রূপ দিয়েছিল, যার কারণে সমুদ্রের বুকে জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারে। কি এই লাইট হাউসের ভয়ঙ্কর এই দিকগুলো জানার পর আপনার বুকের ধুকধুকানি আরো বেড়ে গিয়েছে? হ্যাঁ, আর এজন্যই এত স্বাভাবিক এত পারিশ্রমিক দেওয়ার পরও নির্জন এই লাইট হাউসে থাকতে চায় না, কারণ কেউ কখনো নিজেকে এত ভয়ঙ্কর এবং নির্জনতার মাঝে হারাতে চায় না।